কি জানেন তো, একটা বিশাল অগ্নিকাণ্ডে যখন আশেপাশের বাড়িঘর, ইতিহাস, মানুষের ভবিষ্যৎ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, ঠিক তখনই একদল বুদ্ধিজীবী তাদের এসি ঘরে বসে তাসের ঘর বানাচ্ছিল। আর আজকে একটা দমকা হাওয়া এসে সেই ঘরটাকেই তাসের মতন উড়িয়ে দিয়ে চলে গেল। তাই না জয়বাবু? একটু কি রাগ হয়েছিল? আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আসলে রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের উদ্দেশ্যে অর্গানাইজ করা একটা প্রোগ্রামে তসলিমা নাসরিন যখন মঞ্চে উঠে দেখলেন যে জয় গোস্বামী দর্শক আসনে বসে আছেন, তখন তিনি তাকে মঞ্চে আহ্বান করলেন। এবং ঠিক তখনই অডিটোরিয়ামে বসে থাকা দর্শক গর্জে উঠলেন। স্পটলাইটে থাকা এক প্রথম সারির কবিকে স্রেফ জনতার প্রতিবাদে মঞ্চ থেকে নেমে যেতে হলো। কিন্তু কেন? কেন আজ সচেতন বাংলার মানুষ এই বুদ্ধিজীবীদের ক্ষমা করতে পারছেন না? চলুন আজকের এই এপিসোডে আমরা এই উত্তরটা খুঁজি। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি। আসুন নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি এবং আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন শুরু করা যাক। তো আসুন ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখি। যখন প্রথম তসলিমাকে মেদিনীপুরে কবিতা পড়তে বাধা দেওয়া হলো, প্রেস ক্লাবে হেনস্থা করা হলো, টিপু সুলতান মসজিদের ইমাম পুলিশ কমিশনারকে পাশে দাঁড় করিয়ে ফতোয়া জারি করলেন, তখন কবিবর আপনি তো চুপ ছিলেন। 2007 সালের 21শে নভেম্বর ইদ্রিস আলীদের মতন উগ্রবাদীদের উৎপাতে তসলিমা যখন শহর ছাড়তে বাধ্য হলেন, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আপনার মুখ দিয়ে একটা বাক্যও বেরোলো না। আপনি তাকে কিছুই বললেন না। এবং 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তখন আপনি টিম পাল্টে ফেললেন। তো বেসিক্যালি আপনি ক্ষমতার আশেপাশেই ঘুরঘুর করতে চেয়েছিলেন, তাই নয় কি? আপনাদের মতন বামপন্থী বুদ্ধিজীবীদের অ্যাকচুয়ালি কিছুই মনে থাকে না। সিপিএম আমলে আপনি মরিচঝাঁপি ভুলে গেছিলেন, সাঁইবাড়ি ভুলে গেছিলেন, আনন্দ মার্গীতে জ্যান্ত পুড়িয়ে দেওয়া ভুলে গেছিলেন। এবং এই টিমে এসে অভিষেকের মতন রাজনীতিবিদকে আপনার সংযত এবং বুদ্ধিমান মনে হলো, কিন্তু সন্দেশখালী এবং মুর্শিদাবাদের মা বোনেদের কান্না আপনি ভুলে গেলেন। গত 49 বছর ধরে চারটে প্রজন্ম শেষ হয়ে গেল। আরজি কর কাণ্ডে আমাদের বোন অভয়ার কি নৃশংসভাবে মৃত্যু হলো, কিন্তু আপনার কলম নীরব রয়ে গেল। তাসলিমা আপনাকে নিয়ে কি ভাবেন এবং এই ঘটনাটা নিয়ে কি ভাবছেন না ভাবছেন তাই নিয়ে আমার কোনো বিশেষ ইন্টারেস্ট নেই, কিন্তু আজকে দুটো জিনিস স্পষ্ট হয়ে গেল। প্রথমত, আপনার তো সেই সৎ সাহসটাই ছিল না যে আপনি জনতার প্রতিবাদের সামনে দাঁড়াতে পারতেন, তাই আপনি তত্তর করে নেমে চলে এলেন। আপনার সেই সাহসটা তো ছিলই না যে আপনি গিয়ে দাঁড়িয়ে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের অবস্থানটা স্পষ্টভাবে জানাতেন, একটু থামাতেন জনতাদের, স্পষ্টভাবে বলতেন, কিন্তু সেই স্পষ্ট বলার মতন আপনার সেই সৎ সাহসটাই ছিল না। সেই জন্য আপনাকে নেমে যেতে হলো। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজ জনতার কণ্ঠস্বর বোধহয় খুব স্পষ্ট হয়ে গেছে। জনতা বোধহয় বুঝে গেছে, এবং আমি বহুদিন ধরে বলে আসছিলাম যে আপনাদের মতন বুদ্ধিজীবীদের এগেনস্টে বলার দরকার আছে, এবং জনতা আজকে আপনাদের মতন বুদ্ধিজীবীদের এগেনস্টে বলতে লেগেছে। আর কি এমন করা হয়েছে? জনতা শুধু এইটুকুই বলেছে যে আপনি মঞ্চে চাপবেন না, আপনি মঞ্চেতে চেপে বক্তৃতা দেবেন না, এইটুকুই বলেছে। আপনার উপর ডিম তো ছোড়া হয়নি, আপনাকে মারা তো হয়নি। সাধারণ মানুষ তো মার খেয়েছে, দিনের পর দিন মার খেয়েছে, আপনি সেটা চুপচাপ বসে দেখে গেছেন, কারণ আপনার কিছু স্বার্থ ছিল নিশ্চয়ই, সেই জন্য আপনি এই জিনিসটা অ্যালাউ করেছেন হতে। আপনার উপর তো সেই রকম কিছু হয়নি। অনেকেই এই ঘটনাটাকে ক্রিটিসাইজ করে বলছেন যে একজন বয়োজ্যেষ্ঠ কবিকে
এইভাবে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াটা উচিত হয়নি। তাদের উদ্দেশ্যে আমার একটা সোজাসাপটা প্রশ্ন, বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ কি একমাত্র এই সোকল বুদ্ধিজীবীদের পেটেন্ট করা? সাধারণ মানুষের কোনো বাক স্বাধীনতা বা প্রতিবাদ করার অধিকার নেই? আপনাদের মতো, আপনাদের যাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে না এই প্রতিবাদটা দেখে, তাদের সমস্যাটা কি জানেন তো? আপনারা না কাব্যিক লিবারেল হতে না খুব ভালোবাসেন, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন তো? যেদিন মানে দিনের পর দিন অত্যাচার এবং ধর্ষণ হচ্ছিল, 2021-এর ইলেকশনের পর যখন প্রায় 80,000 লোককে নিজের ঘর ছেড়ে আসামে পালিয়ে যেতে হয়েছিল, যখন মুর্শিদাবাদ হয়েছিল, যখন সন্দেশখালি হয়েছিল, তখন আপনাদের এই শ্রদ্ধেয় বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? তারা তখন নীরবতার চাদর টেনে, তো আপাদ মস্তক চাদর টেনে ঘুমাচ্ছিলেন নাক ডেকে। তখন তো তাদের দেখতে পাওয়া যায়নি। কয়েকজন মানুষ শুধুমাত্র, মানে তারা না মারপিট করেছে, না হিংসা করেছে, না গায়ে হাত তুলেছে, তারা শুধুমাত্র নিজের কণ্ঠ দ্বারা প্রতিবাদ জানিয়েছে, আর তাতে আপনাদের গা জ্বলে যাচ্ছে। আপনি একটা সিচুয়েশন ভাবুন তো, যে একজন হিন্দুত্ববাদী বা হিন্দুত্বকে প্রাধান্য দেওয়া কোনো কবি মঞ্চে উঠতো এবং সো কল্ড বাম এবং লিবারেল ইকোসিস্টেম এটার প্রতিবাদ করত, তখন তো আপনাদের সেটাকে খুব কুল এবং বিপ্লবী প্রতিবাদ মনে হতো। তখন তো আপনারা ওইটার মানে গুণগান করতে থামতেন না, কোথাও তো এই গুণগান করতে থামতেন না। তো আজ এই নাটক করাটা বন্ধ করুন। এই ফালতু নাটক করে আর কোনো লাভ নেই, কারণ মানুষ সচেতন হয়ে গেছে এবং আহ, এই বুদ্ধিজীবীদের এবার আর তারা মানছে না, তারা ভয় পাচ্ছে না, বুঝেছেন? সুতরাং এই এই নাটকগুলো এবার বন্ধ করুন। বুদ্ধিজীবী মানে কয়েকজন, জাস্ট আপনি কি, ঠিক আছে আপনি হতে পারে কবিতা ভালো লিখতে পারেন, উপন্যাস ভালো লিখতে পারেন, গল্প ভালো লিখতে পারেন, অ্যাক্টিং ভালো করতে পারেন, থিয়েটার ভালো করতে পারেন, তার মানে এটা নয় যে আপনি বুদ্ধিজীবী হয়ে নিজের মতবাদটাকে অন্যের উপর চাপিয়ে দেবেন, এবং আপনার মতবাদ থেকে যদি সাধারণ মানুষের মতবাদ পার্থক্য হয়, তখন তাদের মানে আপনি মানে একটা ঘৃণার চোখে দেখবেন, যে আপনি সব জানেন এবং তারা কিছুই জানে না। পাল্টাচ্ছে বস, দুনিয়াটা পাল্টাচ্ছে, আপনারাও পাল্টে যান। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বুদ্ধিজীবীদের এই নীরবতা কি সত্যি ক্ষমাহীন? আপনারা কমেন্ট করে জানান। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক ও শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। তো আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। তো আজকের মতন জয় শ্রীরাম, বন্দে মাতরম।